কি রে, বাড়ি ঠিক আছে তো? এই বাড়ি তো? হ্যাঁ মা, ওরা এই বাড়িতে থাকে। হ্যাঁ। পুতুল, পুতুল। কে? মা, মা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? কেন মা, কি অবস্থা আমার? মানে এই কাপড় জামা কালো হয়ে গেছিস, কি পরিবেশ! আর এই টিনের ঘর, রাতে বেলা ঘুমানোর পরে বৃষ্টি হলে এই ঘরে ঘুমাতে পারিস? কি করে শব্দ হয় না বৃষ্টির? না মা, আমার এখানে থাকতে একদমই অসুবিধা হয় না। আমি নিজেকে মানিয়ে নিয়েছি এগুলোর সাথে। তা তো নিবি মানিয়ে, একটা বার মা বাপের কথা শুনলি না। আমি ভাবতে পারি না তোর বোনের রুচি এত খারাপ। মা, এইসব কথা কেন বলতেছো? তুমি কি এসব কথা বলার জন্য এখানে আসছো নাকি? কেন বলবো না? আমি নিজের চোখ দিয়ে যা দেখছি, এ কি সহ্য করা যায়? আমার একমাত্র মেয়ে এই অধপতন। মা, তুমি এর আগেও যখন আমরা ওই ছনের ঘরে থাকতাম তখনও এসে আমাকে যাতা বলতে, এখনো এই বাড়িতে প্রথম আসলে এটা নিয়েও কথা বলছো। এগুলো ছাড়া কি আর কোনো কথা নেই মা? এগুলো বাদ দিলে কি হয়? তুই আর আমার সাথে কথা বলিস না। একটা কোটিপতি ঘরের মেয়ে এখন এইভাবে এই অবস্থায় আছিস, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আমি কি পরিচয় দেবো লোককে? আচ্ছা মা, এইসব কথা বাদ দেও না। দাঁড়া, আর তুই তুই আমাকে কোথায় রাখবি? আমি থাকবো কোথায়? এই ভাঙ্গা ঘরে, এই টিনের ঘরে? মা, এসব বাদ দাও না, কি শুরু করলাম? আচ্ছা ঠিক আছে, স্বামী কোথায়? বাহিরে গেছে, আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আমি কেমন আছি আমাকে দেখে বুঝতে পারছো না তুমি? কিন্তু আমার মেয়েটা তো ভালো নেই। কি করে ও এই পরিবেশে, নোংরা পরিবেশে থাকবে? মা আসলে আমি গরিব মানুষ তো, এই ভিটে মাটি ছাড়া আর তেমন কিছু নাই তো। এই টুকটাক কাজ করি, সেটা দিয়ে জীবন চালাই। আর অনেক কষ্ট করে এই বাড়িটা উঠাইছি। আপনি তো আগেও আসছিলেন, আগে তো ওই ঘরটা ছিল না, ওইটাও করছি। ঠিক আছে, আমি মানছি তুমি গরিব মানুষ, কিন্তু তুমি গরিব, তোমার গরিব ঘরে একটা মেয়েকে বিয়ে করা উচিত ছিল। তুমি কেন বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে তাকে বিয়ে করলে? আর বিয়ে তো করলে করলে কি একেবারে গ্রামে তাকে নিয়ে আসলে? মা, তুমি কিন্তু আমার স্বামীকে এবার অপমান করছো, এটা কিন্তু মোটেও ঠিক না। আম্মা, আপনার মাইয়া কিন্তু এখানে ভালোই আছে, হ্যাঁ, কিন্তু একদম খারাপ নাই। আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন। মা, এবার অনেক হয়েছে, এবার একটু চুপ থাকো। আরো বেশ কয়েকদিন থাকবে তো, তখন যা বলার বলো, আমি শুনবো। মা, এখন চলো একটু ঘরে চলো, ওখানে যে বসবে, রেস্ট করবে, আসো। এই, তুই যে আমাকে বসতে বলছিস, আর কোথায় বসবি? ওইদিকে আরেকটা ঘর আছে, আসো। মা আসো তো, আসো, তোমার ভালো লাগছে। ঠিক আছে, চল। ভাইজান, মার কথা কিছু মনে করেন না। আসলে কোটিপতির একটা মেয়ে এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে, যে কোনো বাবা মা একটু রাগ করতে পারে। আর আমার মা আমার বোনের অনেক ভালোবাসে, এই জন্য হয়তো রাগ করতেছে। না, আমি তার কথা কিছু মনে করিনি। আসলে সে তো উচিত কথাই বলছে। আমি হতদরিদ্র, আমার তো তেমন কিছু নাই। এখানে কিছু মিষ্টি আছে, আসার সময় ভালো কোনো ফলের দোকান পাইলাম না তো, তাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওই ঘরে যান, আমি আইতাছি। আচ্ছা। মা, আজকে আমি কিন্তু তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। তুমি আজকে তোমার মেয়ের হাতে রান্না খেয়ে বলবে আমি কেমন রান্না করি। হ্যাঁ, রান্না করবে না? তুমি তো কোটিপতির ঘরের মেয়ে হয়ে এইখানে রান্না করার জন্য আসছো? একটা ভিখারিকে বিয়ে করেছো তো শুধু রান্না করার জন্য? মা, কি করব বলো তো? আমি হলাম গরিবের বউ, আর গরিবের বউ হয়ে যদি রান্না বান্না না শিখি তাহলে কি করে হয় বলো তো? আর তো কোনো উপায় নেই, রান্না বান্না ছাড়া আর কি উপায় আছে? এখন ভালো না লাগলেও তোমাকে লাগাতে হবে। কিন্তু আমার স্বামীর একটা মন আছে, সে অনেক ভালো মনের একজন মানুষ। জানো মা, আমাকে কখনোই কষ্ট দেয় না। আমি যখন যা চাই, যতই কষ্ট হোক, সে আমাকে ঠিকই এনে দেয়। আমার কোনো আবদার ফেলে না। সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না ছাই, তোকে কেন এত যত্ন করছে জানিস? ভবিষ্যতে ওই আমার সব সমস্ত সম্পত্তি হাতায় এনে, সেই জন্য তোকে এত ভালোবাসে। তুই বুঝতে পারছিস না, তুই ওর এই নকল ভালোবাসায় একদম গলে গেছিস। মা, তুমি একটা কাজ করো, ঘরে যেয়ে বসো, আমি রান্না শেষ হলে তোমাকে খেতে দিচ্ছি। আমি তো রান্না বান্না দেখার জন্য এখানে আসিনি, আমি যে কাজের জন্য আসছি সেই কথা শুনবো। আর তুই এসব বাদ দে,
এইসব বাদ দিয়ে আমার সাথে টাউনে চল, বাড়িতে চল, আমি তোকে ভালো জায়গায় বিয়ে দিব, আর সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, অনেক বড় লোক, অনেক টাকা, দেশে বিদেশে ঘুরবি, অনেক গহনা পরবি, ড্রেস পরবি। চল আমার সাথে। মা, তুমি এসব কি বলছো? মা হয়ে কি পারে কোনো মেয়ে সংসার ভাঙার কথা বলতে? তুমি এটাও ভালো করে জানো, তুমি এত বড়লোক জায়গায় আমার বিয়ে ঠিক করা সত্ত্বেও আমি কাউকেই বিয়ে করতে চাইনি, কারণ আমি তাকে ভালোবাসতাম। তাকে ভালোবাসি বলে সবকিছু ফেলে দিয়ে আমি এখানে চলে আসছি। আর তুমি এখন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কিছুতেই না মা, আমি বাড়ি ছেড়ে ওদেরকে ছেড়ে কোথাও যাব না। স্বামী আছে? কি স্বামী রে? গরিব একটা স্বামী। তো রান্নাঘরে কি অবস্থা? হ্যাঁ, এই খোলা জায়গার মধ্যে কুকুর আসতে পারে, শিয়াল আসতে পারে, চতুর্দিকে কোনো টিনের বেড়া নাই, একদম খালি। মানে আমার তো ভয় লাগে। তোর ভয় লাগে না? তুই কি, কেন তুই এই কষ্ট করছিস? মা, তোমাদের জামাই আসছে। এই ছেলে, আমার মেয়েটা তো কষ্ট করে এই খোলা রান্নাঘরের মধ্যে কুকুর আসতে পারে, বিড়াল আসতে পারে, শিয়াল আসতে পারে, তুমি দেখো না? ওরা টিন দিয়ে তো বেড়া দিয়ে দিতে পারো। আম্মা, আমি গরিব মানুষ তো, সব সময় সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারি না। তাই আপনি যখন কইছেন, আমি চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে এই পাখের গোড়টা টিন দিয়ে ঘেরাও দিতে। এই গরিব হয়েছে তাতে কি হয়েছে? ইজ্জতের ভয়ে কি তুমি কাপড় জামা ছাড়া থাকো? তুমি কাপড় পরো না? মা, হয়েছে তো, এবার থামো না, একটু থামো। আমার কিন্তু ক্ষুধা লেগেছে, আমি খাবো। তাতে আমার খাবার রেডি কর, ঠিক আছে? তুই তো জানিস আমার ক্ষুধা লাগলে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। ঠিক আছে মা, তুমি ঘরে যাও। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, জানোই তো মা একটু এরকম। আচ্ছা, কি জন্য এসেছিলে, কিছু বলবে? না, কিছু কমো না, তুমি রান্না করো, আমি একটু আইতাছি। কি গো, কি করছো তুমি? আরে, এই যে টিনগুলো এই জায়গায় রাখছিলাম, এই টিনগুলো বাইর করতেছি। হঠাৎ টিন দিয়ে কি হবে? ওই যে তোমার মা কইলো না যে এই পাখের ঘরে বেড়া দেয়া নাই, এখানে বইয়া রান্না বান্না করস, তা আমার কাছে বিষয়টা শুনে খারাপ লাগছে। সত্যি তো, তুমি বড় লোকের মাইয়া, কত আরামে ছিলা, আমার কাছে আইসা তোমার আরাম সব ব্যারাম হয়ে গেছে। তাই ভাবলাম যে এই টিনগুলা পাখের ঘরে লাগাই দিই। অবশ্যই টিনগুলা রাখছিলাম, ঘরের একটা সাইডের বেড়া নষ্ট হয়ে গেছে, ওইখানে এই টিনগুলা লাগাইতে চাইছিলাম। সমস্যা নাই, আপাতত পাখের ঘরে লাগাই দিই, তোমার মা অন্তত দেহ। উফ আল্লাহ রে। আচ্ছা, তুমি মায়ের কথা শোনো কেন বলো তো? আমি তোমাকে একদিন বলেছি না, আমার মা যা ইচ্ছা বলুক, এটা তুমি একদম কানে নেবে না। এই রান্নাঘরে টিন দিয়ে কি হবে শুনি? আমি তো দিনের বেলায় রান্না শেষ করে ফেলি, আর এরকম চারদিকের আলো দেখতে, খোলা আলোতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবই বুঝি, তোমার মা যা কয় উচিত কথাই তো কয়। রাগ হয়ে যেটা কয়, আসলে আমি গরিব, আমি তো তোমারে ঠিকভাবে রাখতে পারি না। কথাগুলো তিতা হইলেও সত্য। তুমি বড় লোকের মাইয়া, তুমি কত আরামে ছিলা, সেইখানে আরাম হারাম করে আমার কাছে আসছো। আসলে আমি তো তোমারে কিছুই দিতে পারতেছি না, না ভরণ পোষণ, কিছুই না, শুধু 3 বেলা খাওয়াইতেছি। তাও যে তুমি ভালোবেসে আমার সাথে আসো, কোনো খারাপ ব্যবহার করো না, আমার কাছে খুবই ভালো লাগে। এই কথাটা কিন্তু তুমি আর একদিনও বলবা না, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই শুনো, তোমার কি আছে না আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি ধনী গরিব যাই হও না কেন, আমি তোমাকে এভাবে ভালোবাসি, আর এভাবে সারা জীবন তোমার পাশে থাকবো। আমি কি কোনোদিন তোমাকে কোনো কথা বলেছি আমার এটাতে কমতি পড়েছে, ওটা লাগবে? আমি যদি এভাবে থাকতে পারি, তাহলে তুমি কেন মানতে পারো না? আমি জানি তুমি আমার ভালোবাসো, এই জন্যই তো আমার সাথে এখানে পড়ে আছো। আচ্ছা ছাড়ো ওইগুলা, তোমার কাছে যে আমি টাকা রাখতে দিছিলাম, ওইখানে কি টাকা পয়সা আছে? আমার কিছু দিতে পারবা? হ্যাঁ, টাকা তো আছে, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কি করবে? না, ওই যে শাশুড়ি আম্মা আইছে তো, কি খাওয়াই না খাওয়াই এগুলো তো সে খাইতে পারে না। ওইখান থেকে কিছু টাকা পয়সা নিয়া ভালো করে মাছ মাংস এগুলো একটু কিনে আনতাম। না, ওই টাকাতে আমি একবারও হাত লাগাবো না, আর এই কাজের জন্য তো একদমই না। শুনো, ওই টাকা যেভাবে আছে ওভাবেই থাকবে, আর ওগুলো তুমি একটা কাজে লাগাবে। আমি চাই না এখান থেকে টাকাগুলো নষ্ট করি। দেখো, এমন কইরো না, শাশুড়ি আম্মা আমাকে এখানে মেহমান, এখন আমার কাজ কাম নাই, ওই জমা টাকা দিয়ে তারা একটু খুশি করি, এরপরে না হয় আবার টাকা জমাবো কাজ কাম হইলে। না, ওখানে আমি একটি টাকাতেও হাত লাগাতে দেব না, আমিও খরচ করবো না, তুমিও করবে না।
আমি টাকা জমাচ্ছি, আরো কিছু টাকা দেবে তুমি আমাকে, তারপর সবগুলো টাকা একসাথে করে ওই যে বললে তুমি দোকানে লাগাবে ওগুলো করে, তাহলেই ভালো হবে। আর শুনো, ঘরে যে বাজার আছে ওগুলো দিয়ে আমি একদম ঠিকঠাক চালিয়ে নেব, তুমি কোনো চিন্তা করো না। আর যখন বাজার লাগবে আমি তোমাকে বলবো। কি ব্যাপার, তোমরা দুইজনে দাঁড়ায় কি করতেছো? আরে তেমন কিছু না, ওই যে তোমরা আসছো না, তাই ও ভাবছিল যে বাজার করবে, আর ওর কিছু জমানো টাকা ছিল, এখন তো ওর একদম কাজ টাজ কোনো কিছুই নেই। আমি আবার ভেবেছিলাম ওই টাকাগুলো যেহেতু জমিয়ে রেখেছি, ও একটা দোকান করবে। এখন ও বলছে যে ওই দোকানের টাকা যে জমিয়েছি ওই টাকাগুলোই দেওয়ার জন্য ও নাকি বাজার করবে। আমি বললাম ওখান থেকে টাকা ধরার দরকার নেই, কিন্তু ও তো কিছুতেই আমার কোনো কথা শুনছে না। না ভাই, আপনার ওই জমানো টাকা দিয়া আমার বাজার করে খাওয়াইতে বলুন। বোনের বাড়িতে আইছি, যা আছে তাই খাবো, তাতে আমরা খুশি। না ভাই, আপনারা আসছেন এই জায়গায় মেহমান, আমি যদি ভালো মন্দ বাজার না করি এলাকার মানুষও তো কি করবো, গ্রামের মানুষজন কইব ওই যে শাশুড়ি আইছে স্যারে ডাইল ভাত খাওয়াই স্যারে দিছে, এটা খারাপ দেখা যায় ভাই, আমি একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা শোনো না, তোমরা দুজন মিলে গল্প করো, আমি ওইদিকে যাই, দেখি মায়ের আবার কিছু লাগে কিনা। ভাই আসলে আমি বলছিলাম কি, সংসার যেহেতু এত কষ্ট চলতেছে, তাহলে আমি কিছু টাকা দিই, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, ভয় নাই, মা জানবো না, মারে না জানে এই টাকাগুলো দিয়ে। না ভাই, আপাতত টাকা পয়সা লাগবে না, লাগলে আমি জানাবো। আপনি অনেক ভালো মানুষ, আমার টাকাগুলো আপনি নিতে চাইতেছেন না। দেখেন, আপনার জায়গায় অন্য কেউ হইলে অবশ্যই টাকার দিকে নজর দিত, আর আপনি টাকা নিতে চাইতেছেন না। ভাই এখন তো তাও আপনাকে চোখের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারি, কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। আপনি এত ভালো মানুষ, এই কথা যদি মায় বুঝতে পারতো তাহলে আর এইখানে এসে অশান্তি করতো না। ঠিক আছে ভাই, আপনার যদি কোনো সময় মনে হয় যে আমার কাছ থেকে টাকা নেবেন, সংকোচ বোধ করেন না, বললেন, টাকা দিব, আমি যাইতেলাম। ভাবি, তোমার মা আইছে নাকি? ও, আমার মা তো আসছে। কেন দেখো না এখন আমার মারে? না ভাবি, আমার সাথে এখনো দেখা হয়নি। শোনো বল, আমার মা তো কয়েকটা দিনের জন্য আসছে, কয়েকটা দিন দাঁড়ানো শেষ হলে চলে যাবে। তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, হ্যাঁ? কারণ তুমি তো আমার মাকে ভালো করেই চেনো, কেমন যেন খিটখিটে স্বভাব, এর মধ্যে তোমার সাথে তো সারাক্ষণ খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে, অনেক ধরনের কথা শোনায়। আমি জানি তোমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মা তো, মাকে তো ফেলে দেওয়া যায় না। না ভাবি, আমি মাউই মার কথা কোনো রাগ করি না, সে তো আমার মায়ের মতো, তার কথা আমি কি মন খারাপ করব বলেন? বিশ্বাস করো, ওই যে আগের বার যে আসলো আর তখন মা তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আমার না অনেক খারাপ লাগছিল, বাট আমি কিছুই বলতে পারিনি। কি বলবো বলো, মা তো। আমার না এগুলো অভ্যাস হয়ে গেছে, আসলে সবাই তো আমার কথা শোনায়, আমি না কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা তাহলে আমি মাউই মার কাছে যাই, দেখি ওনার কি কি লাগে। শুনো, আরেকটা কথা, মা কিন্তু একা আসেনি, মায়ের সঙ্গে কিন্তু আমার ভাইও এসছে। আমার ভাইটার একটু খেয়াল রেখো, বুঝুই তো ওর অনেক কিছুর প্রয়োজন হয়, আর ছেলে মানুষ তো ঠিক মতো খাওয়া ছাড়াও থাকতে পারে না। তুমি একটু আমার সাথে কাজ করে একটু হেল্প করো, আর আমার ভাইকে একটু দেখো, তাহলেই হবে। ঠিক আছে ভাবি, দেখি মাউই মার কিছু লাগে কিনা, তাহলে আমি একটু আগাই দিই। যাও। মা, এ নাও, সবকিছু দেওয়া শেষ, এখন তুমি খেয়ে নাও। কি দিয়ে খাবো? কি দিয়ে খাবে মানে? এখানে আমি তোমার জন্য কত কিছু রান্না করেছি, এই যে ভাজি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, শুকনো বাস। ভর্তা করেছি। আমি এসব দিয়ে খাই? মাংস কোথায়? গরুর মাংস, চিকেন ফ্রাই, চিংড়ি দু পেঁয়াজু, এগুলো কোথায়? মা আসলে ওগুলো তো রান্না করিনি, তুমি আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নাও, আমি কালকে বরঞ্চ তোমার জন্য সব রান্না করব। না, আমি কষ্ট করে খেতে পারবো না, আমার টাকা আছে, আমি এখানে না পাই আমি কিনে এনে খাবো। আমি এগুলো কেন খাবো? তো জামাইকে ডাক, টাকা নিয়ে আমার হোটেল থেকে খাবার কিনে এনে দে। না না মা, তুমি বাইরে যে খেলে মানুষ কি বলবে? মানুষ তো নানান জন নানান কথা বলবে, তুমি তো আমাদের বাসার মেহমান। এত কথা বলিস কেন? যদি মানুষের কথাই চিন্তা করতি
তাহলে নিজে ইচ্ছা করে এই রকম দরিদ্র একটা বাড়িতে বিয়ে করে আসতি না। তাহলে মা বাপি যেখানে বিয়ে দিত তাদের কথা শুনতি। মা তুমি কেন সবসময় আমার এই বিয়েটা নিয়ে পড়ে থাকো বলো তো? আমাদেরকে কি ছোট করে কথা না বললে তোমার ভালো লাগে না? পরিষ্কার কথা, আমি এগুলো খাবো না, আমি খেতে পারবো না। এখন তোরা আমার খাবার কিনে এনে দিবি না আমি গিয়ে হোটেলে খেয়ে আসবো? কোনটা করবো? শোনো মা, তুমি আছো, বেশ কয়েকদিন থাকবে, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো, এখন একটু খেয়ে নাও। আমি পরিষ্কার বলছি আমি এইসব খাবার খাবো না, আমাকে হোটেল থেকে খাবার এনে দে। মা আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও, কালকে আমি তোমাকে রান্না করে দিব বললাম তো। বলছি না আমি খাবো না, আবার জিজ্ঞেস করে। কি হয়েছে? দেখো না, আমি মায়ের জন্য ভালোবেসে কত কষ্ট করে নিজ হাতে সবগুলো আইটেম রান্না করেছি, আর এখন মা বলছে এগুলো দিয়ে ভাত খাবে না, হোটেল থেকে খেতে চায়। আম্মা, আপনি আমাদের বাড়ির মেহমান, এখানে বেড়াইতে আসছেন। এখন যদি আমরা বাজার থেকে খাবার দাবার কিনে আনি তাহলে মানুষ দৃষ্টিকোচর দেখবে। তাই আমি কইছিলাম আপাতত এটা খান, তারপরে আমি খাবার দাবার হোটেল থেকে কিনে আনবো দরকার হলে। শোনো, আমি এত কথা বুঝি না। কি রেখেছো আমার জন্য খাবারে? আমি টাকা দিচ্ছি, তুমি বাড়িতে খাবার কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি। দাঁড়াও, তুমি যে খাবার আনতে যাবে তোমার কাছে টাকা আছে? কি হলো, চুপ করে আছো কেন বলো? এই নাও টাকা। সিসি মা, কি বলেন? আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনারই খাওয়াবো? টাকা লাগবে না, টাকা আছে, আমি খাবার নিয়ে আসি। আরে তুমি কি দোকান থেকে হাওলাত করে আনবে? টাকা নাও। শোন, আমি একটু রেস্ট নিব। মা তুমি কিন্তু ওকে এভাবে অপমান না করলেও পারতে। তুমি কি মানুষকে অপমান ছাড়া কোনো কথা বলতে পারো না? তুমি কি জানো ও কতটা কষ্ট পেয়েছে? আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই যেটা করেছিস কি আর বলবো। তুই যদি আমার ভালো চাইতি তাহলে এইরকম অজব পাড়াগায়ের একটা লোককে বিয়ে করে এখানে চলে আসতি যা। আর করেই ফেলছিস, তখন সংসার তোকে করতে হবে, আমি তো সংসার করবো না। এখন আমার একটা রুম দে, আমি রেস্ট নেব। ওই যে ওখানে মাঝখানে একটা রুম আছে, ওখানে যে শো। ঠিক আছে। আমার মাকে নিয়ে না আমি আর পারি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুই আছো না তোমার বলি তুই এতক্ষণ আমি ফত চাই বই দেখি দিনও বোঝো তুই হতে আইবা আর তোমার দিয়ে মিষ্টি মিষ্টি হতা হত হইম ইয়ে বলে আর মনে শুধু আনসান 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 করতে নো বুঝো। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝেন না? আপনি যে আমার সামনে এসে দাঁড়ান আমার কিন্তু খুব খারাপ লাগে। ও ঋতু, তুই আসলে আর নবুঝিলা দে এই সাইফুলের, তুই নবুঝিলা দে এই সাইফুলের ভিতরে যে তোমার লাগবে সুন্দর একখান তাজমহল বানাই, ইয়ে আসলে তুই টের নাও পদে। আচ্ছা যাক, কথাই আমি বাদ দাও। এই যে তোমার লইরে সুন্দর করে বউ সাজাই রে পুতলের মতো আর ঘর যে লই দিম, তোমার যে কত সুখ রাখুম কত শান্তিতে রাখুম, তুমি আসলে বুঝিত না পারো। শুনেন, আমি আপনার কথা শুনতে চাই না, আপনি আমার সামনে থেকে সরেন তো, আমার এসব ভালো লাগতেছে না। প্লিজ ঋতু, তুই শুধু একখান বার তোমার ডুবো নয় দিয়ে আই এম এন সাইফুলের দিকে যদি তাকাও, এই সাইফুল তোমার জন্য কি করতে পারবে সেটা তুমি কখনো কল্পনাই করো নাই। এই সাইফুল একটু একটু শুদ্ধ ভাষা শিখতেছে, তুমি জানো? শুনেন, আর একটা বার যদি এসব কথা আপনি বলেন আমি কিন্তু আমার ভাইজানের কাছে এসব বলে দিব। শালা বইঙ্গা, তুই আমার বোনের ডিস্টার্ব করস, তারা তোর দেখাইতেছ, তোর আড্ডি উড্ডি ভাঙ্গালাম। আর রামজাদা, আহা ঋতু, তোমার বাইর তোর কিলো হন ফর দে, তুই শুধু একবার রাজি হয়ে যাও, আই নিজে তোমার বাইর হাত জেরে ঠাডাং ঠাডাং করে ঠাডাং করে আনার দ্বারা যাই ওই দিন ধরে না আই লাভ ইউ ঋতু। প্লিজ একটা বার। কি বললি তুই আমার বোনরে? কি বললি? বদ্দা বদ্দা, আই কিছু না হয়তো বদ্দা, আই লাভ ইউ হই দি মাত্র। বদ্দা 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 কবি কোন দিন বদ্দা বদ্দা, হ্যাঁ আর কোনদিন হইম বদ্দা, তবে বদ্দা
আমার কানে রে বলবো আল্লাহ। এই তুই একা একা এই রোডে আসছিস কেন? এই যে বাবির একটা ব্লাউজ দিছিল টেলার্সের কাছে, আমি সেটাই নিতে আসছি। ঠিক আছে আয় বাসায় আয়। বাবি, এই নয় তোমার ব্লাউজ। দাও, সবকিছু একদম ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিকই আছে। আচ্ছা তুমি আমার একটা কথা কত, পরে কি লেগে তুমি এই যে ব্লাউজ ট্লাউজ সেলাই করতে পাঠাও? তুমি আমারে বলতা, আমি করে দিতাম। কেন, কি হয়েছে? আমি তো সবসময় ওকে পাঠাই, কোনো ঝামেলা হয়েছে কি? আরে সমস্যা হয়েছে না, ও এই যে গ্রামের রাস্তা দিয়ে একা একা যাইতেছিল, আমি একটা কাজে যাইতেছিলাম, হঠাৎ দূর থেকে দেখি ওই যে বহিঙ্গা সাইফুল আছে না, ওই সাইফুল আরে উল্টা পাল্টা কথা কইতেছে, ওরে কয় আই লাভ ইউ। কি বলো তুমি এইসব? কই, ও তো আমাকে কখনো বলে নাই যে ওকে সবাই ডিস্টার্ব করে। আমি যদি জানতাম তাহলে তো পাঠাতাম না। তো তুমি কিছু বললা না ওই সাইফুল্লাহর বাচ্চা সাইফুল্লাহকে? হেডে কি আর বাদ থইছি, আমার সামনে কেউ পড়লে আমি আরে ছাইরে দিমু, আমার বোনরে উল্টা পাল্টা কথা কইব, একদম একটা কনসি পাইছে দিছি ধপা ধপ। একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে ওই সাইফুল্লাহর ঘরে সাইফুল্লাহকে আমি জুতা দিয়ে পিটাতাম। অন্য এক এলাকা থেকে এসে কি ধরনের ভাষায় কথা বলে আমি না কিছুই বুঝি না। এগুলা ছাড়ো, ওর যদি ব্যবস্থা করতে হয় দরকার হলে চেয়ারম্যানের এরকম এয়ারপোর্ট থেকে ও যদি পরে কোনো ধরনের ডিস্টার্ব করে। আচ্ছা শোনো, এরপর যদি কিছু লাগে তুমি আমারে বলে আমি করে দিব। শোনো না, ও তো বাড়ির মধ্যে একা একা থাকে, ওরও তো মন খারাপ লাগে, ওরও তো জীবনে একজন সঙ্গী চাই। সঙ্গী ছাড়াও আর কতকাল থাকবে? আমি বলছিলাম কি, তুমি ওর জন্য বরং একটা ভালো ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দাও। আচ্ছা আমি কি চাই না আমার বোন সুখে থাকুক? ওরে বিয়ে দেওয়ার লাগে কত চেষ্টা করছি, ও কোনোভাবেই বিয়ে করবে না, ও আগের স্বামীর কথাই বারবার মনে করে, আর আমরা পারতেছি না। তুমি যদি পারো তাহলে তুমি তারে রাজি করো, তাইলে বিয়ের ব্যবস্থা করুন যাবে। এইভাবে তো জীবন যায় না বলো, কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? ও তো একটা মানুষ, ওরও তো অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ওকে বোঝানোর। আচ্ছা চলো ঘরে চলো। শোন, আমি চাই তুই তোর স্বামীকে নিয়ে ঢাকায় আস। আমি আর এখানে থাকতে পারছি না। কেন মা, তুমি চলে যাবে কেন? তুমি না আমাকে বললে বেশ কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে। কোথায় থাকবো? এই পরিবেশে আমি কি করে থাকবো তুই জানিস না? আমি থাকতে পারছি না। মা, তুমি দু একটা দিন থাকো না, তুমি আমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো লাগবে। আমি দু একটা দিন থাকার জন্য এসেছিলাম, কিন্তু এসে তোদের বাড়ি ঘর যা আমি অবস্থা দেখলাম, তোর যা অবস্থা হয়েছে দেখেছিস, আয়না দিয়ে বড় আয়না দাঁড়িয়ে নিজেকে আগে দেখবি। আমি থাকতে পারছি না, বরঞ্চ তুই তোর স্বামীকে নিয়ে দু একদিনের মধ্যে বাড়িতে আয়। ঠিক আছে মা, তোমাদের জামাই বাড়িতে আসুক, তারপরে আমি ওর সঙ্গে কথা বলবো, দেখি কি বলে। হ্যাঁ, তুই বরঞ্চ তোর জামাইয়ের সাথে কথা বলে তুই যত তাড়াতাড়ি পারিস তোর স্বামীকে নিয়ে ঢাকায় আয়, তোদের সঙ্গে আমার কথা আছে। আমি না এই মাটাকে নিয়ে আর পারি না, করেছি আমি একেবারে দুটো নয়। আমি তোমার ঘরে খুঁজে আসলাম, আমি ভাবলাম যে এই ঘরেই তুমি আছো। কি করব বলো তো? দেখো বিছানাটার কি হাল করে রেখেছে, এখন আমি যদি বিছানাটা গুছিয়ে না দেই তাহলে রাতেই বিছানাতে শুয়ে পড়বে। আর ওকেই বা কি বলবো, আসলে ওর মন মেজাজটা তেমন একটা ভালো থাকে না, তো সারাদিন একা একা রুমের মধ্যেই পড়ে থাকে। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো, ওর সবসময় মন খারাপ থাকে, তো বিছানা গুছাইবো কি কিছুই মনে থাকে না। শুনো, মা না আজকেই চলে গেছে। আম্মা চলে গেছে? কোন চলে গেছে? কই আমারে তো কিছু কইলো না। না, তোমাকে বলে যাওয়ার সময় পাইনি, মার নাকি এখানে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। জানোই তো আমার মার এসিতে থেকে অভ্যাস, আর মা যাওয়ার আগে বললো কি আমি যেন তোমাকে নিয়ে আমাদের ওই বাড়িতে যাই। ও আম্মা আমাকে যাইতে কইছে, তাহলে তো ভালোই হয়েছে। আমার মনে হয় কি, মা যে আমাদের প্রতি রাগ ছিল এটা মনে হয় একদম শেষ হয়ে গেছে, মা আমাদের মেনে নিয়েছে। আচ্ছা আমরা যাবো না, কিন্তু এর আগে একটা কাম করতে হবে। আমি একটা ভালো পোলা দেখছি বুঝছো, আগে বিয়ে করছিল, ওর বউ মরে গেছে, তা আমি চাইতেছি আমার বোনের জন্য ওর লগে একটু কথাবার্তা কইতে। তো এখন আমরা যাওয়ার আগে একটু দেখে গেলে ভালো হয় না? তাহলে তো ভালোই হয়, একটা কাজ করো, তুমি বরঞ্চ ছেলেটাকে তাড়াতাড়ি বলো এখানে আসতে, আমরাও দেখি কথা বলি। হ, পোলার লগে আগে আমরা কথা কই, আগে বুঝি পোলার মতিগতি, তার মধ্যে বোঝা যাইব যে ও আসলে কি চায়। আর হলো, এর আগে তুমি ওরে কিছু কইও না। ঠিক আছে, এখন আমিও কিছু বলবো না,
আগে থেকে বললে যদি পরে ওর মত চেঞ্জ হয়ে যায়, আগে ছেলেটা আসুক, আমরা দেখি কেমন, তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি ফুলারে মোবাইল করে আইতে কইতেছি। যাক, এবার মনে হচ্ছে আমার ননদিনের একটা গতি হবে। আমার একটা মাত্র বোন, ওর স্বামীটা হঠাৎ করে মারা গেল, তারপরে ও আর বিয়ে শাদী করতে চায় না। খুব লক্ষ্মী মেয়ে, এই গ্রামে সবাই তো ওর চিনে, কোনো বদনাম নাই। এখন ওর বিয়ে শাদী দিতে চাইতেছি, আপনি তো সবই জানলেন। জি ভাই। যদি আপনার সবকিছু যাই না শুনে আমার বোনরে মাইনা নেন, তাহলে বিয়ে দিতে আমাকে কোনো আপত্তি নেই। ভাইয়া, আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, আমিও চাচ্ছি না এটা লুকিয়ে থাক। আমি আপনার বোনকে কখনোই এই বিষয় নিয়ে কথা বলবো না, আমি তার বিষয় জেনেই তো এসেছি। আমি ভাই, আমার ননদ কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, ওর মতো মেয়েই হয় না। আসলে কপালের দোষে এরকম হয়েছে আর কি। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে মানুষের যা হয়। ওর স্বামীটা মারা যাওয়ার পর থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, একেবারে একা। অনেকগুলো বিয়ের ঘরও এসেছিল, কিন্তু ও বিয়ে করতে চায় না। কেন চায় না জানেন? কারণ জানেনই তো, মেয়ে মানুষের যদি 2টা বিয়ে হয় তাহলে সমাজ তাকে কেমন ছোট চোখে দেখে, বা তার স্বামীও হয়তো বা খোঁটা দিবে কথায় কথায়। এর জন্য আমি বলি কি ভাই, আপনি যদি আমার ননদকে বিয়ে করেন, তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি কোনোদিন আমার ননদকে কষ্ট দিবেন না, আর তার আগের সংসার নিয়ে কোনো কিছু বলবেন না। ভাবি, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কখনোই আপনার ননদকে এই বিষয় নিয়ে কথা বলবো না। যাক, তাহলে তো ভালোই হইলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি একটা কাজ করো, যাও আমার বোনের এখানে লই আও। ঠিক আছে। এই যে ভাই, এটাই হচ্ছে আমার ননদ, দেখো। ভাবি, তুমি কেন এখানে আমার নিয়ে আসছো? আসলে বোন, তোমাকে আমি ওরকম করে বলতে পারিনি, কারণ তুমি তো বারবারই বিয়ের কথা শুনে না করে দাও। তাই আমি ভেবেছিলাম কি, তুমিও পাত্রটাকে দেখো, যদি তোমাদের দুজনের দুজনকে ভালো লাগে তাহলে আমরা বিয়ের কথাটা সামনের দিকে আগাবো। আর তাছাড়া দেখো, লাইফ তো একটাই, আর কতদিন একা থাকবে? জীবনেও তো মানুষকে প্রয়োজন আছে, তাই না? সারা জীবন তো একা কাটিয়ে দিলে হবে না। হ বোন, এই যে দেখতেছস পোলা, উনি খুব ভালো মানুষ, ওর লগেই তোর বিয়ে ঠিক করছি। ভাইজান, আমি এখন কোনো বিয়ে করব না। আরে বিয়ে করবি না কেন? কথাবার্তা বললে কি বিয়ে হয় নাকি? আগে দুজনকে দেখ, একটু ভালো করে কথা বল। যদি মনে হয় যে তোদের মতের মিল আছে, তাহলে দেখবো আমরা বাকিটা। শোনো ভাবি, আমি একজন বিধবা নারী, আমাকে এখন বিয়ে করবে, পরে আমার জীবন নিয়ে কথা বলবে। আমি এসব কিছু সহ্য করতে পারবো না, তাই আমি বিয়ে করতে চাচ্ছি না। দেখ বোন, আমি তো তোর সম্বন্ধে জানি তুই বিয়ে করতে চাস না, কিন্তু দেখ, জীবন কিন্তু এইভাবে চলে না। মানুষের জীবনে দিন শেষে কাউরে না কাউরে লাগে। এই ছেলেটা খুবই ভালো, এর বিয়ে করলে তুই সারা জীবন সুখী থাকবি বোন, একটু চিন্তা করে দেখ। দেখুন, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে যেরকমটা ঘটেছে, আমার জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে। আমি মনে করি এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভাই, আমি বলছিলাম কি, আপনারা দুজন একটু সামনে গিয়ে কথা বলেন, তারপরে বাকিটা দেখছি। ছেলেটাকে দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগলো, খারাপ কিছু দেখলাম না। আমিও তো ওর সম্বন্ধে জানছি, ভালো ছেলে। বিয়ে দিলে ভালোই হবে, আমার বোন সুখেই থাকবে। দেখুন, আপনার বিয়ে না করার 1000টা কারণ থাকতে পারে, কিন্তু আমি কোনো কারণই জানতে চাবো না। একটা মানুষ কতকাল একা থাকতে পারে বলেন? আমিও আপনার মতো চেয়েছিলাম কখনোই বিয়ে করব না, কিন্তু একটা সময় ভেবে দেখলাম বিয়ে করা স্বামী স্ত্রী শুধু শরীরের চাহিদা মেটানোর জন্যই না, মনের কথা বলা, নিজের দুঃখ প্রকাশ করা, সুখ দুঃখ ভাগাভাগি করা, এটাই কিন্তু। আমি মনে করি কি, আপনি আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করেন, আমি মনে করি আপনার জন্য অনেক ভালো হবে। আমার প্রথম স্বামীর সংসার আমি করতে পারি নাই, এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা শোনায়। সবাই মনে করে আমার স্বামী মারা যাওয়ার কারণ আমি, সবাই আমাকে দোষী করে, বুঝতে পারছেন? তাই আমি চাই না নতুন করে বিয়ে করে আমি আর মানুষের কথার ভাগীদার হই। এটাই স্বাভাবিক,
কিছু মানুষ আছে মানুষকে নিয়ে গবেষণা করে, কে কি বললো কি না বললো ওদিকে কান না দিয়ে আপনি আপনার ডিসিশন নেন। আপনাকে বিয়ে করার জন্য আমি জোর করব না। আপনার জীবনে যেরকমটা ঘটেছে আমার জীবনে একই ঘটনা ঘটেছে, কিন্তু কই আমি তো কারো কথায় থেমে নেই। আমি আপনাকে আবারও বলি, নিজে একটু চিন্তা করে দেখেন, আমি মনে করি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি ভাইজানের সামনে গিয়ে বলবো। ভাইজান, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, এ তো খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ। আর তুমি একটা কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি ওরে নিয়ে ভিতরে যাও। আচ্ছা চল বোন, ঘরে চল। আচ্ছা ভাই, এখন আমার বোন যেহেতু রাজি হয়েছে, আমাদেরও তো কোনো অমত নাই, তাইলে আপনি একটা কাজ করেন, ওই আপনার কোনো গার্জিয়ান টার্জিয়ান নিয়ে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই। জি ভাইয়া, আমি অতি শীঘ্রই আমার গার্জিয়ান নিয়ে আপনাদের কাছে আসবো। তাহলে আজকের মতো আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আম্মা আমার কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমাকে ডেকেছি, শুনলাম তোমার বোনের নাকি বিয়ে। জি, আমার বোনের জন্য একটা সুপাত্র পাইছি, আর আমার বোনও বিয়েতে রাজি হয়েছে, তাই আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলাইছি। ভালোই করেছো। প্রথম কথা হলো, বোন বড় হলে তাকে সবার আগে বিয়ে দেওয়া উচিত। তাছাড়া তোমার বোন তো আবার বিধবা, একবার বিয়ে হয়েছিল। এখন এই বিধবা মেয়ে ঘরে রাখা মানে অনেক সমস্যা। তাছাড়া যুবতী মেয়ে কোথায় কি করে ফেলে। আমি খুব খুশি হয়েছি তোমার বোনের বিয়ের কথা শুনি। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করেন যেন আমার বোন সুখে শান্তিতে থাকতে পারে। অবশ্যই অবশ্যই বাবা, আমি দোয়া করি তোমার বোন ভালো থাকুক, আল্লাহ পাক তাকে ভালো রাখুক। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি, দেখো, আমি অনেক ভেবে দেখলাম আমার মেয়েটা না একটু মাথা গরম, কথায় কথায় রাগ করে। এই যে তোমার সাথে চলে গেল, তোমাকে বিয়ে করলো, এই সংসার করতেছে, এটা কিন্তু আর পার্মানেন্ট সংসার না। ও যে কোনো মুহূর্তে সংসার ভেঙে চলে আসতে পারে। আম্মা, আমি জানি আমার মতো গরিব মানুষের লগে এরকম কোটিপতি একটা মেয়ের বিয়ে আসলে হয় না, কিন্তু আমার রাজকপাল যে গরিবের বউ কোটিপতি। আর আম্মা, ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি, আর আমার মনে হয় না ও কোনোদিন আমারে ছেড়ে যাইব। বাবা, তুমি আমার মেয়েকে কদিন ধরে চিনো? আমি আমি কই পৃথিবীতে এনেছি, জন্ম দিয়েছি। আমি ছোটবেলা থেকে ওকে চিনি। ওর সারা জীবন ও যদি কোনো একটা জিনিস পছন্দ করতো, ওটা তো কিনবেই বা নেবেই, কিন্তু নেওয়ার পরে খুব অল্প সময় সেটা ব্যবহার করতো। এই একদিন 2-4 দিন ওটা ফেলে দিত, ওর কাছে পুরান হয়ে গেছে, আবার তাকে নতুন করে একটা দিতে হতো। এখন তোমার সাথে যে ও গিয়েছে, তোমাকে বিয়ে করেছে, এটাও কিন্তু চিরস্থায়ী না। ও যে কোনো মুহূর্তে এটা ভেঙে চলে আসতে পারে। এগুলো সব আবেগের বশে করছে। আর ও যদি তোমাকে ছেড়ে চলে নাও আসে, আমি কিন্তু তোমাকে ছাড়িয়ে ওকে নিয়ে আসবো। আম্মা, বিয়ের আগে সে আপনার মেয়ে ছিল, কিন্তু বিয়ের পরে সে আর আপনার মেয়ে নাই, সে এখন আমার স্ত্রী। আর আম্মা, সে আমার কাছে অনেক ভালো আছে। আমরা 2 বেলা ডাল ভাত খাইলেও দুইজনে হাসি খুশিতে থাকি। আমাদের রাতের বেলা ঘুম হয়, কোনো টেনশন থাকে না। সে আমার কাছে অনেক ভালো আছে, আর আমার মনে হয় না সে কোনোদিন আমার কাছে দামি দামি জিনিসপত্র আবদার করবে। আমি যে তোমার বাড়িতে গিয়েছিলাম কেন? তোমার বাড়ির ঘর দেখতে, তোমার ফ্যামিলি দেখতে। আমি দেখে তো দেখলাম যে তুমি নুন আনতে পান্তা ফোড়ায়। তুমি আজকে খেলে কালকে কি খাবা তার কোনো ঠিকানাই নেই। এখন ঘটনা হলে তোমাকে আমি পরিষ্কারভাবে বলি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আপনি কি আমার থ্রেট দিতেছেন? তুমি যদি মনে করো আমি তোমাকে থ্রেট দিচ্ছি, তাহলে সেটাই। আর আমার মেয়ে তো তোমাকে ছাড়বে না, ও তো এখন নেশার মধ্যে আছে। তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা শোনো, তোমাকে তো আমি এমনি এমনি ছাড়তে বলছি না। আমি তোমাকে 1,05,000 টাকা দিচ্ছি। টাকাটা পেলে এখন তোমার অনেক উপকার হবে, তোমার বোনের বিয়ের সামনে, বিয়েতেও লাগবে। আর একটা কথা, আমার মেয়ে যদি তোমার কাছে চলে আসে, ওর যে কাবিনে যেসব টাকা টোকা আছে সেগুলো কিছুই আমি চাই না। আমার মেয়ে কিচ্ছু জানবে না। তুমি 5 লাখ টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাও।
নাও। আম্মা, আপনার মনে হয় আমার বুঝতে একটু ভুল হয়েছে। আমার আব্বা ছোটবেলা থেকে আমাদের সুশিক্ষা দিছে, হয়তো পড়াশোনা করতে পারিনি, কিন্তু আব্বা অনেক কিছু শিখাইছে। আব্বা কইছে কোনোদিন কোনো মানুষের জিনিস নিবা না, কারো জিনিসের প্রতি লোভ করবা না, নিজে পরিশ্রম করে বড় হবা। আব্বার ওই শিক্ষাটা আমার মধ্যে আছে। আপনি হয়তো আমার এলাকায় যাইয়া ভালো করে গ্রামগঞ্জে ঘুরে দেখেন না, যদি আমার সম্বন্ধে 10 জনারে জিজ্ঞেস করতেন তাহলে আপনি জানতে পারতেন যে আমি কতটা ভালো ছেলে। নিজের কথা নিজের বলতে হয় না। হয়তো আমার টাকা পয়সা নাই, আপনার মেয়ের নিয়ে আমি অনেক ভালো আছি, আর আপনার মেয়ে কোনোদিন আমারে ছাড়বো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আপনার টাকা আমার লাগবে না, এই টাকা দিয়ে আপনি আপনার কাজে লাগেন, আর আমার বোনেরে আমি বিয়ে দিতে পারো, এইটু সামর্থ্য আল্লাহ আমারে দিছে। আম্মা, আপনার মেয়ের লই আমি চলে যাইতেছি, পারলে আমার মাফ করে দিয়েন। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল? তোমার সঙ্গে কি এমন কথা বলছে? এই চলো, আমরা এই বাড়িতে আর থাকুন না, চলে যাও। এবার থেকে চলে যাবে কেন? কি হয়েছে? তোমার মা আমারে চরম ভাবে অপমান করছে। মা তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমারে অপমান করছে, আর এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারব না। কি লেগে থাকুক কো, আমার গ্রামে বাড়িঘর তো সবই আছে, হয়তো আমি গরিব, কিন্তু মাথা উঁচু করে গ্রামে চলি। কেউ কোনোদিন কইতে পারে না মানুষের কাছে চাইয়া খাইছি। সবসময় নিজে পরিশ্রম করে কাজ করছি। আমি চাই সবসময় পরিশ্রমী হতে, কিন্তু তোমার মা আমারে কেমনে অপমান করলো আমি এটাই বুঝতেছি। কেন অপমান করেছে? কি হয়েছে আমাকে খুলে বলো তো। তোমার মা গরিব মানুষকে কিভাবে অপমান করবে সেই ট্রেনিং ভালোভাবে লইছে, তার অনেক কৌশল জানা আছে। যাই হোক, এগুলো শুনলে তোমার মন খারাপ হইব, তোমার এগুলো শোনার দরকার নাই। আমাকে তো জানতেই হবে, কেন মা তোমাকে অপমান করলো? তুমি আমাকে বলো, আমাকে খুলে বলো সবকিছু। দেখো, আমি আমার নিজের মুখে কইতে পারব না, এমন একটা কাজ করতে পারে হে আমি কল্পনাই করতে পারি না। আমি তোমারে কইতে পারব না। ঠিক আছে, তোমার বলতে হবে না, কিন্তু আমার মার কাছ থেকে আমি জবাবদিহিতা চাইবো। আমার মা কেন আমাদেরকে এখানে ডেকে এনে এভাবে অপমান করলো? দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা! কি হয়েছে? কি ব্যাপার মা? তুমি আমাকে বলো, কেন তুমি এখানে আমাদেরকে ডেকে এনে আমার স্বামীকে অপমান করলে? বলো। হ্যাঁ, আমি তোদের দুইজনকে এখানে অপমান করার জন্য ডেকেছিলাম। আমি মানলাম আমার স্বামী তোমার মনের মতো নয়, কিন্তু আমার মনের মতো তো। যাকে নিয়ে সারাটা জীবন আমি থাকবো, সারাটা জীবন আমি কাটাবো, তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাহলে তোমার কিসের এত প্রবলেম? মা, তুমি না আমাকে সবসময় বলতে আমি যা চাই তুমি তাই আমাকে এনে দেবে, আমি যে এখানে ভালো থাকবো তুমি সেটাই দেবে। তাহলে এখন কেন এরকম করছো মা? আমি যে তার সাথে ভালো আছি এটা কি তুমি বুঝতে পারো না? তুমি কেন বারবার আমার সুখের সংসারে আগুন লাগাতে চাও? তুমি তো মা, কোনো মা কি পারে তার সন্তানের অসুস্থতার কারণ হতে? তুমি কি চাও না আমি একটা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করি? তাহলে কেন মা বারবার এরকম করো? ও হয়তো বা গরিব, কিন্তু জানো মা, ওর মনটা এত ভালো যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি কখনো আমাদের সাথে থাকো, কিছুদিন থাকলেই তুমি বুঝতে পারবে আমার স্বামীর মতো মানুষই হয় না। তোমাকে আমি এর জন্যই বারবার বলেছিলাম যে মা, কয়েকটা দিন তুমি আমাদের বাড়িতে কাটাও, তুমি তাও থাকলে না। কেন জানো? কারণ তোমার তো ইগো প্রবলেম, তুমি তো সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারো না। আমি এত ধনির দুলালি হয়েও, তোমার মেয়ে হয়েও আমি ওই কুড়ে ঘরে যদি শান্তি পাই, তাহলে তুমি কেন পাও না মা? দেখো, তুমি মারে এত কথা করে লাভ নাই, কারণ মা তো গরিবের কষ্ট বুঝবো না। আমরা গরিব, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার অনেক বড় একটা মন আছে। আমরা চাই না কোনো মানুষ মনে কষ্ট পাক। মন ভাঙা মসজিদ ভাঙার সমান, এইটা মনে হয় তোমার মা জানে না। যাই হোক, সে মুরব্বী মানুষ, যা বলছে বলুক, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আমি এই বাসায় আর থাকতে পারবো না। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমরা দুইজন চলে যাইতেছি। তোরা দুইজন এই বাড়ির থেকে কোথাও যেতে পারবি না। কেন যাবো না মা? তুমি কি অপমান করা থেকে কোনো কিছু বাকি রেখেছো? দেখো,
ঠিক যেভাবে দরকার তুমি সেইভাবে অপমান করেছো, একটুকুও ছাড় দাওনি। মা, আমিও বলছি আজকের পর থেকে আমিও ভুলে যাব যে আমার একটা মা আছে, আর আমিও চাই তুমিও ভুলে যাও যে তোমার কোনো সন্তান আছে। চলো। আমার ধারণা একদম মিথ্যে হয়ে গেছে। আমি ভাবছিলাম তোর জামাই বোধহয় আমাদের সয় সম্পত্তির জন্য তোকে ব্লাফ দিয়ে বিয়ে করেছে, কিন্তু এখন সে উল্টা দেখি। আমি তারে কত কিছু অফার করলাম, কত টাকা অফার করলাম, কত কিছু বললাম, সে কোনো কিছুতেই রাজি হলো না। তার একটাই কথা, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে নিয়ে সংসার করব। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যান। আমি আর কি বলবো মা বল, আমি তো একদম তাজ্জব বনে গেলাম যে পৃথিবীতে এখনো এত সুন্দর ভালোবাসা আছে, সত্যি সত্যি ভালোবাসা পাওয়া যায় এভাবে। কিন্তু তোর জামাই আমার ধারণাই পাল্টে দিয়েছে। অনেক গরিব আছে যারা নাকি বড় লোকের সয় সম্পত্তির উপরে খুব লোভ থাকে, অনেক ভাবে চেষ্টা করে হয়তো এই সয় সম্পত্তি নিতে চায়, কিন্তু তুমি তার উল্টো। তোমাকে কি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছে? তোমার কোনো লোভ নাই, লালসা নাই। জামাই বাবাজি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দিও। তো মা হলে কি করতে, মনে করো আমি তোমার মা। আম্মা, আপনি এটা কি বলেন? আপনি আমার মা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি যে এত বড় একটা জিনিস বুঝতে পারছেন, এটা আমার সাত কপালের ভাগ্য। হ্যাঁ মা, আমি তো ভাবতেও পারিনি যে তুমি আমাদেরকে এভাবে মেনে নেবে, আর তুমিও যে পরীক্ষা করতে পারো এটা তো আমার জানা ছিল না। শোন মা, আজকের থেকে তোরা কোথাও যাবি না, তুই এবং জামাই বাবাজি এই বাড়িতেই থাকবি। টাকা পয়সা থাকলে যোগ্যতা প্রমাণ হয় না। আজকের থেকে ওই এই বাড়ির যোগ্য জামাই। মা, এবার দেখলে তো তোমার মেয়ে কোনো ভুল মানুষকে সিলেকশন করেনি।